নির্ধারিত ১৭টি ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবে স্পেশাল ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের ক্ষমতা। এজন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্ধারিত ২ মাস পর সেনা কর্মকর্তাদের যেন আবারও এ দায়িত্ব নিতে না হয় সেজন্য পুলিশের প্রতি দ্রুত আস্থা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। বুধবার সকাল থেকেই ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা নিয়ে সারা দেশে মাঠে রয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ সময়ে ফৌজদারি কার্যবিধির নির্ধারিত ১৭টি ধারার বাইরে কোনো নির্দেশনা বা বিচার করতে পারবেন না তারা। অপরাধীদের গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর করা, জামিন দেয়া, বেআইনি আটক বা গুম ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি, আইনি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন সেনা কর্মকর্তারা। এছাড়া বেআইনি সভা সমাবেশ, মিছিল ছত্রভঙ্গ করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতাও দেওয়া হয়েছে। এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের আইন ভিন্ন আছে। মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেটই, আর ওনাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হচ্ছে ফর দি পারপাস। আর্মি এই সিচুয়েশনে একেবারে তারা তো রিমোটেস্ট, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে সেই পর্যন্ত যায়, তো ওখানে আপনার দেন কোনো মেজার নেওয়ার জন্য বা কোনো অ্যাকশানে নেওয়ার জন্য সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রয়োজন নাই। আর্মির কমিশনড অফিসার যিনি ওই ট্রুপসের যিনি কমান্ডার থাকবেন উনি ওই পাওয়ারটা উনি এক্সিকিউট করবেন। আইন অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির নিয়ন্ত্রণে থাকার কথা। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকলে ব্যাহত হবে এর আসল উদ্দেশ্য। তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয় তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো হচ্ছে তাদের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ নিতে না পারলে তাদের কাজকে তো কোথাও ভুল করলে সেটাকে সংশোধন করারও সুযোগ থাকবে না। ২ মাসের মধ্যে যদি আসলে সিচুয়েশনটাকে ওনারা ডিল করতে পারেন ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করছেন তাহলে তো আর এটাকে কন্টিনিউ করার আসলে কোনো কারণ দেখি না। অনেক আইনজীবী মনে করেন, নতুন সরকারের ১.৫ মাসে মাঠ প্রশাসন ও থানা পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে না পারায় সেনা কর্মকর্তাদের নামতে হল বিশেষ ম্যাজিস্ট্রেটের ভূমিকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের ব্যর্থতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ক্ষেত্রে এই ক্ষমতা দেয়া ঠিক নয়। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি। এছাড়া মির্জা ফখরুল অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থার দাবি জানান। এ সময় সেখানে ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তাদের ১৫ লাখ টাকার আর্থিক সহযোগিতা করেন। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা ও চাকরির দাবি করেন। বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। এ সময় বিদেশে হাজার কোটি টাকা পাচারের দায়ে শেখ হাসিনা ও তার অনুসারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়নি, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জালাল আহমেদ সহ 4 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পিটিয়ে হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত ৮টার দিকে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ধরে নিয়ে আসে কিছু শিক্ষার্থী। পরে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে তারা। রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন ৩ বছর আগে ঢাকায় আসেন। ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। মানসিক সমস্যা, কথাবার্তা অসঙ্গত দেখছে যে এটা এইখানের না বা কোনো এই জন্য হলো। কারণ একটা মানুষ, আমরা একটা কুকুর হইলেও তো এরকমের পিটাই মারতে পারে না, আর ও তো সেখানে একটা মানুষ। আমরা এই বলার মতো এর ভাষা নেই, তো এর আমরা সঠিক বিচার চাই। এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হলো,
তারপরে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট থেকে তখন হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এই হলো আমাদের প্রশাসনিক পদক্ষেপ এবং আমরা এটা দ্রুত অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমরা একটা আইনি পদক্ষেপে গেছি। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজে যাদেরকে হামলা করতে দেখা যায় তাদের মধ্যে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন সহ বেশ কয়েকজন। এদের কয়েকজনকে আটক করেছে। যদি আমি পাপী হয়ে থাকতাম তাহলে আমি ক্যামেরার সামনে আসার আমার কোনো দরকার ছিল না, আমি পলাতক থাকতাম। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সন্ধ্যায় বিবৃতির মাধ্যমে তথ্য জানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। এদিকে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এ সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে ক্যাম্পাস গেটে মারধর করেন কয়েকজন। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান শামীম। বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী শামীমের বিরুদ্ধে গত ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ছিল। এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে, ফুটেজ আছে, এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই হত্যার ঘটনাটি কেন ঘটেছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে পূর্ণাঙ্গ বিষয়টি জানা যাবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। ইতিমধ্যে নিহতের সুরতাল এবং পোস্টমর্টেম হয়েছে এবং নিহতের মৃতদেহ তার পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তাধীন বিষয়, এখন তাদেরকে আমাদের প্রক্টোরিয়াল বডি তাদেরকে হস্তান্তর করছে আমাদের কাছে। এটা তদন্তে বের হয়ে আসবে আসলে কি উদ্দেশ্যে, কারা কি কারণে এই ঘটনাটা ঘটালো। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে 2 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেফতার না করার নির্দেশনাও দেন তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা যান হাসপাতালে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস প্রশ্নে জানান নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পরে প্রকৃত অপরাধী শনাক্ত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন খেয়াল রাখতে বলেন সেদিকে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এছাড়া পুলিশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গণহত্যার বিচার শুরুর পরেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। এদিকে জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ছাড় দেবে না সরকার।
বৃহস্পতিবার দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হয় উপদেষ্টা পরিষদের। বেলা 4টার দিকে 6টি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন ড. মোহাম্মদ ইউনূস। বৈঠকে কমিশনের সদস্য নির্বাচন, কাজের প্রক্রিয়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে কমিটিগুলো। প্রস্তাব দেওয়া হবে 31 ডিসেম্বরের মধ্যে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কিছু তথ্য আরো জানলাম এই তাদের ধারণা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে এবং কিভাবে আমরা কার্যক্রম করব, সেগুলো কিভাবে ঢেলে সাজানো হবে, এই বিষয়গুলোই মূলত আলোচনা হয়েছে। সংস্কার প্রসঙ্গে আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গেই সংলাপ হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে অন্তর্বর্তী সরকার। আদালত পুনর্গঠনের চিন্তা চলছে, অচিরেই আপনারা দেখবেন বিচার শুরু হয়েছে। বিচার শুরু হওয়ার পর ডেফিনেটলি আমরা এক্সট্রাডিশন চাপব। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, আরও অনেক 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 মানুষকে গুরুতর আহত করেছে, চক্ষুহীন করেছে, এবং যারা বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। বুধবার জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ছাড় দেবে না সরকার। এখানে কোনো রকম মব জাস্টিস, কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি দেওয়া, এগুলি কোনোভাবেই একসেপ্ট করা হবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই একসেপ্ট করা হবে না। 6টি সংস্কার কমিশনের বাইরেও কমিশন গঠন করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকার ব্যাপক দমন পীড়ন ও গণহত্যা চালায়। আন্দোলনের এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় ছাত্র জনতা। তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনার পর গঠন করেন অন্তর্বর্তী সরকার। আগামী জুনের মধ্যে বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুত $2 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার আশা করছে ঢাকা। সচিবালয়ে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠকের পর একথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতে এই কথা জানান মার্টিন রাইজার। 2 দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী জুন নাগাদ বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণ সহায়তার আশ্বাস দেন। এ অর্থ বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে ব্যবহার হবে। প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছে এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাই। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে বিশ্ব ব্যাংকের 7 সদস্যের প্রতিনিধি দল। আগামীতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। বাংলাদেশের সাথে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের ব্যাংক খাত ও আর্থিক খাত সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার কথাও আমরা বলেছি। আশা করি এতে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। তিনি বলেন, ঢাকা এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। এক্ষেত্রে সব ধরনের সমর্থন দেবে বিশ্ব ব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো দেখভালে 6 মাসের জন্য রিসিভার নিয়োগ করতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে বেশ কয়েকটি বিষয়ে রুলের জবাব দিতে বলেছেন আদালত। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এক রিটের শুনানি শেষে এই রুল এবং লিখিত আদেশ দেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান জানান, আদেশে আগামী 6 মাসের জন্য এই গ্রুপ অফ কোম্পানির সকল সম্পত্তি সংযুক্ত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। তবে বেক্সিমকো গ্রুপের কোনো হিসাব স্থগিতের আদেশ নেই। এর ফলে বেক্সিমকোর সকল প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না, আর্থিক লেনদেনেও কোনো সমস্যা হবে না। নিয়োগকৃত রিসিভার বা তত্ত্বাবধায়ক অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতো আর্থিক বিষয়সহ সার্বিক মনিটরিং করবেন।
ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্রত্যেকটা এমপ্লয়ি বেতন পাবে, ইনক্রিমেন্টস, রিটায়ারমেন্ট, প্রমোশন সব কিছু হবে। আর ওই ব্যাংকের থেকে বেক্সিমকো ফার্মা চালাবার জন্য যত ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্ট করতে হয় তারা তাও পারবে, কোনো রেস্ট্রিকশনস নেই। ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের সবাই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেলেন ১২২ জন। একদিনে এই রোগে আক্রান্ত হয়ে ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এবছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১,৯৬৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া সবশেষ একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২১২ জন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আর ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৩৮ রোগী। ১৭ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তার ভাই হারিস ও জোসেফ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে ঢাকার সিএমএম আদালতে বাদী হয়ে মামলাটি করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারসের চেয়ারম্যান সেলিম প্রধান। পরে বাদীর জবানবন্দি নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দেওয়ার নির্দেশ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আলী হায়দার কামালের। আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। রাজধানী ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহের ৭ দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক। ৭ দিন মেট্রো রেল চলবে। যদি অন্য তিনি বলেন, এমআরটি লাইন ৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩:৩০ থেকে রাত ৯টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা৫০ থেকে রাত ৯টা৪০ পর্যন্ত চলাচল করবে। আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩টা৩০ থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের ৭ দিনের মেট্রো রেলের যাত্রা। এর আগে ক্ষতিগ্রস্ত ২ স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র ৬২ দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে ২.৫ লাখ টাকা। তবে মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসির গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ৫ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে ২.৫ লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের ১৯৮টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে ৩ লাখ। চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে ২০,৬৭,লাখ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেবাননে অভিযান চালানোর কথা যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। মঙ্গলবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে ফোনে কথাও হয়। কিন্তু লেবাননে ঠিক কী অভিযান চালানোর পরিকল্পনা ছিল সে বিষয়ে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে জানাননি ইসরায়েলি কর্মকর্তারা। এ বিষয়ে অবগত ৩টি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তারা বলেন, এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি বলে অন্ধকারে ছিলেন মার্কিন কর্মকর্তারা। মঙ্গলবার লেবাননে হিজবুল্লাহর কয়েক হাজার পেজারে বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত হন, আহত হয় প্রায় ৩,০০০। CNN-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও দেশটির সামরিক বাহিনী যৌথভাবে লেবাননে এই অভিযান চালিয়েছে। হামলার জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। গাজায় উত্তরাঞ্চল থেকে সেখানকার সীমান্তবর্তী এলাকায় অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এই অবস্থায় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। গাজায় নতুন দিকে মোড় নিচ্ছে ইসরায়েলি আগ্রাসনের। এখন গাজার উত্তরাঞ্চল থেকে নজর সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। বর্তমানে অঞ্চলটির সীমান্তবর্তী এলাকায় সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এই অবস্থায় ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশনে প্রস্তাব গৃহীত হয়েছে। এতে বলা হয়েছে 1 বছরের মধ্যে অবৈধ দখলদারিত্ব বন্ধে ইসরায়েলকে পদক্ষেপ নিতে হবে। একই সাথে দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। জাতিসংঘের এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংস্থাটির সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 124টি দেশ, বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনা সহ 14টি দেশ। এছাড়া ভোটদানে বিরত ছিল ভারতসহ 43টি দেশ। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। গাজায় চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে এই হুঁশিয়ারি দেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরব সবসময় ইসরায়েলের এই চলমান আগ্রাসনের নিন্দা জানিয়ে আসছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।